আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। এপ্রিল মে মাস জুড়েই থাকবে তীব্র তাপপ্রবাহ, উঠতে পারে 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বিদ্যমান তাপপ্রবাহ আগামী 72 ঘন্টা অব্যাহত থাকবে বলে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে তীব্র তাপদাহে চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ। তাপপ্রবাহ থেকে বাঁচতে সতর্ক বার্তা মেনে চলার পাশাপাশি শিশু ও বয়স্কদের স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ চিকিৎসকদের। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। প্রতিদিনই বাড়ছে তাপদাহ। তীব্র গরমে চরম ভোগান্তিতে খেটে খাওয়া সাধারণ মানুষ, বিশেষ করে মাঠে কাজ করা শ্রমিক আর রিক্সা চালকরা আছেন চরম বিপাকে। রোদের কারণে, গরমের কারণে ভালো লাগে না, এই যে সেমার ভিতরে দাঁড়িয়ে রয়েছি, তাপমাত্রা বেশি, গরমের ঠেলা মানে শরীর একবার জ্বলে, কিছুক্ষণ পর শরীর নিয়ে মানে অস্থির হয়ে যাবে। গরমের জ্বালায় বেশি দূর যেতে পারি না ভাই। পানি বোতলে রাখি, গরম হয়ে যাবে একটু খাই, এই তো বোতল, গাড়ির মধ্যে বোতল আছে, গরম হয় কি করবো, একটু খাই, আর করার কি। রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে ব্রিফিংয়ে জানানো হয়, জলীয় বাষ্প বৃদ্ধির কারণে গরমে বাড়তে পারে অস্বস্তি। তাই দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রখর রোদ এড়িয়ে চলার পরামর্শ তাদের। বিদ্যমান তাপপ্রবাহ এপ্রিল মাস জুড়েই অব্যাহত থাকবে। মে মাস উত্তপ্ত মাস, সুতরাং এই যে বিদ্যমান তাপপ্রবাহ, এই তাপপ্রবাহের আওতাধীন এরিয়া আজকে থেকে একটু বৃদ্ধি পাবে। 22 তারিখের পর আওতাধীন এরিয়া একটু কমে যাবে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রামের কিছু কিছু এলাকা এবং রংপুর বিভাগের কিছু কিছু এলাকা। তীব্র তাপদাহে হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগী। গেল সপ্তাহে ঢাকার শিশু হাসপাতালে দিনে 200 থেকে 300 শিশু চিকিৎসা নিলেও এখন তা 500-তে দাঁড়িয়েছে। আজকে 2 দিন ধরে জ্বর, খুব ঠান্ডা কাশি, এই কারণে নিয়ে আসছি জায়গায়। নিউমোনিয়া হয়েছিল, তো ট্রিটমেন্ট করার পরে সারছে, তখন আবার এরকম শ্বাসকষ্ট হয়ে গেছে। তীব্র তাপদাহে ভাইরাল ফ্লু, হিট স্ট্রোক থেকে বাঁচতে স্কুলগামী শিক্ষার্থীদের সঙ্গে পথ শিশুদেরও সতর্ক হওয়ার কথা বলছেন চিকিৎসকরা। ভাইরাল ফ্লু এখনো পাচ্ছি, যেটা কারণে এবং এই প্যাটার্নগুলো দেখা যাচ্ছে যে ঘরে ঘরে বয়স্ক, শুধু বয়স্ক আর শিশুদের না, সবার এক ঘরে থাকলে বাসার সবাই আক্রান্ত হচ্ছে। এবার কিছু ভাইরাল ফ্লু এবং বাচ্চাদের জন্য যেটা মনে হচ্ছে যে বাচ্চাদের নিউমোনিয়াতেও আমাদের গতকাল এবং পরশু দিনের যদি ডাটা আমরা বলি যে প্রায় 99 থেকে 100 জনের মতো নিউমোনিয়া আক্রান্ত রোগী আমাদের হসপিটালে এখন ভর্তি আছে। পানি শূন্যতা দূর করতে ভিটামিন সি জাতীয় খাবার বেশি বেশি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। হচ্ছে কনসিকুয়েন্স, যেমন হিট ক্র্যাম্প বলি আমরা, প্রথম দিকে কি থাকে, আর্লি পিরিয়ডে হয়তো শুধু ঘামাচির মতো কিছু র্যাশ উঠে। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। তীব্র দাবদাহ অব্যাহত রয়েছে চুয়াডাঙ্গায়। সন্ধ্যা 6টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.5 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। দাবদাহে অতিষ্ঠ এখানকার জনজীবন। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। জনসাধারণকে সচেতন করতে হিট অ্যালার্ট জারি করেছে জেলা প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে পথচারী ও এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে। টাঙ্গাইলেও সপ্তাহব্যাপী তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। মেহেরপুর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর ও ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। হাসপাতালে চাপ বেড়েছে জ্বর ও কাশি সহ নানা রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর। গত বছরের চ্যালেঞ্জ এখনও বিদ্যমান, তারপরও চলমান উৎপাদন ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিক থাকলে বিদ্যুতের লোডশেডিং অস্বস্তিকর হবে না বলে জানিয়েছেন পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন। তিনি বলেন, প্রয়োজন হলে লোডশেডিং কেবল গ্রামে নয়, সমহারে শহরেও দেয়া হবে। ইরান ইসরায়েল সংকটও মাথায় রাখতে হচ্ছে বলে জানান তিনি। খান আলমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। গত বছরের এপ্রিলে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে দেশ। ডলার সংকটে কয়লা, তেল ও গ্যাস আমদানিতে ধাক্কা লাগায় বিদ্যুৎ উৎপাদনও বাধাগ্রস্ত হয়। ফলাফল মানুষের অসহনীয় দুর্ভোগ। ডলার সংকট কিছুটা কেটেছে, তারপরও গত বছরের চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মনে করেন এ খাত সংশ্লিষ্টরা। তবে বিদ্যমান উৎপাদন ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিক থাকলে পরিস্থিতি নাজুক হওয়ার আশঙ্কা নেই বলে জানান পাওয়ার সেলের মহাপরিচালক। এই এপ্রিল মাসে হয়তো আমাদের চাহিদা গিয়ে দাঁড়াবে 17,500 মেগাওয়াটে। আমরা তার বিপরীতে আমাদের যে উৎপাদন পরিকল্পনা করেছি এবং এই পরিমাণ গ্যাস যদি এখন যা পাচ্ছি পেলে
আমাদের খুব একটা লোডশেডিং করা লাগবে না। যদি কিছুটা করতে হয় সেটা গ্রাহকদের স্বস্তির মধ্যে থাকবে। পল্লী বিদ্যুতের সেবা নেয় গ্রামাঞ্চলের প্রায় ৮০% মানুষ। ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে সমগ্র পল্লী অঞ্চলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার দায়িত্ব পল্লী বিদ্যুতায়ন বোর্ডের। কিন্তু যখনই লোডশেডিংয়ের প্রয়োজন পড়ে তখনই খড়গটা নেমে আসে গ্রামে। এবার তেমনটা চায় না পাওয়ার সেল। গ্রামের মানুষের উপরে যেন এই খড়গটা শতভাগ না পড়ে, এটা যেন আমরা সবাই যতটুকু লোডশেডিং হয় সেটা সবাই মিলে শেয়ার করলে এটা গায়েও লাগবে না। কিন্তু সেটা যদি শহরকে বাদ দিয়ে শুধু গ্রামের মানুষের উপর হয় তখন আসলে গ্রামের মানুষের উপর সেটা কিছুটা অস্বস্তির কারণ হয়ে যায়। একদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, আরেকদিকে ফিলিস্তিন নিশ্চিহ্নের নেশায় বুঁদ ইসরায়েল। এখন আবার ইসরায়েলের সঙ্গে ইরানের দ্বন্দ্ব যুদ্ধের হুঙ্কার দিচ্ছে। দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব কিছুর দিকেও নজর রাখতে হচ্ছে বলে জানান তিনি। যেসব এলাকা বা দেশ হলো জ্বালানি রপ্তানিকারক দেশ, সেই সব জায়গায় কোনো ধরনের রাজনৈতিক বলেন বা অন্য কোনো অস্থিরতা তৈরি হয় তার ইম্প্যাক্টটা তো আমাদের উপর আসে। তো সেই চিন্তাটা, কনসার্নটা তো আমাদের আছেই। এত কিছুর পরও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা নেই বলে জানায় পাওয়ার সেল। আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরশীলতা। খান আলামিন, RTV, ঢাকা। বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার সবই তাদের অপরাধের কারণে হয়েছে, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মামলাগুলো দ্রুত শেষ করে শাস্তি নিশ্চিত করাই হবে তাদের এখনকার প্রাপ্য। সকালে গণভবনে অনুষ্ঠিত কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় দেশের তৃণমূলের কৃষক যাতে তাদের অধিকার ও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয় সেজন্য নজরদারি বাড়াতে কৃষক লীগের নেতাদের নির্দেশনাও দেন আওয়ামী লীগ সভাপতি। মারুফ রেজা রিপোর্ট। বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে দলের সভাপতিকে শুভেচ্ছা জানাতে আসেন সংগঠনটির শীর্ষ নেতারা। শুভেচ্ছা গ্রহণ শেষে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী। বলেন, যে কোনো যুদ্ধ পরিস্থিতিতেই কৃষি দেশীয় অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে পারে, তাই কৃষি খাত ও কৃষি গবেষণায় বাড়তি গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি। কৃষকের পাশে সবসময় দাঁড়িয়েছে এবং এখনো আমাদের লক্ষ্য যে কৃষির ন্যায্য মূল্যটির জন্য পায়। কৃষক লীগেও বলবো যে নিজেদেরও সেই উদ্যোগ নিতে হবে যেন আমাদের এই যে অর্জনগুলি এটা যেন আমরা ধরে রাখতে পারি, বঞ্চিত না হয় সেদিকে একটু দৃষ্টি দেওয়া দরকার। বিএনপি নেতাদের নামে মামলার বিষয়ে সরকার প্রধান বলেন, তাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই, বরং যা আছে সবই তাদের নিজেদের কর্মের ফল। তাও তো তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছে, আমরা এভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনো কথা বলার সুযোগ পাই। আজকে তাদের সব জায়গায় কান্নাকাটি কি আমাদের বিরুদ্ধে মামলা। তবে জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা? দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা, অস্ত্র পাচারের মামলা। এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে মামলাগুলো আরো দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরো দিয়ে দেওয়া উচিত। দেশের কৃষি উন্নয়নে নিজেদের ভূমিকা রাখতে সংগঠনটির সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারুফ রেজা, RTV, ঢাকা। বাড়ছে পেঁয়াজ, আলু, আদা, রসুন ও মশলার দাম। ঈদ উল ফিতরের আগের তুলনায় রাজধানীর খুচরা বাজারে এসব পণ্যের দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে নতুন করে বোতলের সয়াবিন তেলের দাম বাড়ানোয় ক্ষোভ জানিয়েছে ক্রেতারা। দীপ্ত চন্দ্র পালের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঈদের পর ফাঁকা রাজধানী আবারও কর্মচঞ্চল হয়েছে। আর এরই মধ্যে আগের তুলনায় রাজধানীর খুচরা বাজারে মশলা, আলু, পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। বাজারে ঘুরে দেখা যায় 25 থেকে 30 টাকার আলু বিক্রি হচ্ছে 50 টাকায়, আর পেঁয়াজের ঝাঁজ 60 টাকায় ঠেকেছে। এছাড়াও কেজিতে 10 থেকে 30 টাকা বেড়েছে মৌসুমী সবজির দামও। দাম তো একটু কম ছিল, আবার একটু বাড়ছে, আজকে একটু বাড়তি। ঈদের পরের সপ্তাহে আসলে মোটামুটি 30 টাকা কেজি, 40 টাকা কেজি। কারণ আবার মানুষ ঢাকা শহর আসতে আসতে একটু দাম আস্তে আস্তে বাড়তে আছে। কোরবানির ঈদ আসতে 2 মাস বাকি থাকলেও এখনই বাড়ছে মশলা ও আদা রসুনের দাম। এলাচি 2200 টাকার এলাচি 250-3000 টাকা, 1 কেজিতে 600-800 টাকা বাড়ছে। লবঙ্গ আসছিল আপনার 1300-1400, 1600 টাকা। 3 ভাগের 2 ভাগ যদি কমায়, অর্থাৎ 60 টাকা যদি 40 টাকা কমায়, তাহলে একটা আশানুরূপ। রমজানের শুরুতে যা ছিল এখন বর্তমানে রমজানের পরে হুরুর করে আবার সবকিছু বেড়ে গেছে। এদিকে নতুন করে সয়াবিন তেলের দাম বাড়ানোয় ক্ষোভ জানিয়েছে ক্রেতারা। আর খোলা সয়াবিন তেলের দাম কমানো হলেও তার বাস্তবায়ন নেই বাজারে। এটা এক ধরনের ঝুলুম, আর আপনার এটা আসলে হতাশাজনক জিনিসটা আর কি।
সব কিছুরই দাম বাড়তি, আর এদিকে মানুষের তো ইনকাম বাড়তেছে না। সরকারকে একটু চিন্তা ভাবনা করে এই যে মানুষের হতদরিদ্র যে চিন্তা ভাবনা করে একটু নিত্য দ্রব্যের মূল্য দাম বাড়ানো বা এটা চিন্তা করা দরকার। চড়া দামে বিক্রি হচ্ছে মাছ ও গরুর মাংস, তবে ব্রয়লারের দাম কেজিতে 20 টাকা কমেছে। অপরিবর্তিত আছে সোনালিকা মুরগির দাম। দীপচন্দ্র পাল, RTV, ঢাকা। গেলবারের তুলনায় এবার কোরবানিতে গরুর দাম কমতে পারে বলে জানিয়েছেন ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন। মাংসের দাম কমাতে উন্নত জাতের গরু আমদানির অনুমতিও চান। শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে পশু লালন পালন ও মাংস উৎপাদনে তাগিদ দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন এয়ার বাদল। প্রদর্শনীতে প্রায় 200-র বেশি ফার্ম অংশ নেয়। চলে দুদিনব্যাপী উট, গরু, ঘোড়া ও কুকুর সহ বিভিন্ন প্রাণীর কসরতের পাশাপাশি র্যাম্প শো। সেখানে প্রাণীগুলোর বেচাকেনাও চলে। কোরবানির জন্য একজোড়া উট বিক্রি হয় 50 লাখ টাকায়। প্রদর্শনীতে প্রজননের জন্য কোটি টাকার ব্রাহ্মা জাতের ষাঁড় স্থান পায়। দেখা যায় বেলজিয়ামের 35 লাখ টাকা দামের গরুসহ বিভিন্ন জাতের গরু। অনুষ্ঠানে ফার্মারদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। এ সময় মাংসের দাম কমাতে পশুখাদ্যের মূল্য কমানোর পাশাপাশি উন্নত জাতের গরু আমদানির উদ্যোগ নেয়ার দাবি জানান ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। গত বছর থেকে এই বছর কোরবানির হাটে ইনশাল্লাহ গরুর দাম তুলনামূলক একটু কম থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে গরু আছে। আমরা তো গরু আমদানি এবং মাংস আমদানি তো আমরা চাই না, আমরা চাই আমাদেরকে জাতটা আমদানি করে দেন। আমরা ওই জাত দিয়ে যদি আমরা বাংলাদেশের জনগণকে 450 টাকা 500 টাকা কেজিতে মাংস খাওয়াইতে পারি, তাহলে তার মাংসের কোনো আক্ষেপ থাকবে না। বৃহস্পতিবার প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে দেশে কৃষি পণ্য, মাছ ও মাংস রপ্তানির সুযোগকে যথাযথভাবে কাজে লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। হাঁস, মুরগি, পাখি, পশুপালন এগুলি সমস্ত স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করা এবং উৎপাদন প্রক্রিয়াকরণ, কারণ প্রক্রিয়াকরণটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আরও যত্নবান হতে হবে। এআর বাদল, RTV, ঢাকা। মারামারি আর বিতর্ক নিয়ে শেষ হলো প্রিমিয়ার ডিভিশন হকি লিগ, যেখানে 3-2 গোলে এগিয়ে থাকা অবস্থায় রেফারির লাল কার্ড সিদ্ধান্তের প্রতিবাদে মোহামেডান খেলতে অস্বীকৃতি জানানোয় বিজয়ী ঘোষণা করা হয়েছে আবাহনী ক্রীড়া চক্রকে। হকি ফেডারেশনকে অযোগ্য ও পক্ষপাত দুষ্ট অভিহিত করে এ ফেডারেশনের অধীনে আর না খেলার কথা জানিয়েছে মোহামেডান। অরণ্য গফুরের রিপোর্ট। বৈশাখের তপ্ততা সন্ধ্যায় হঠাৎ ছড়িয়ে পড়ে মৌলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের সিনথেটিক টার্ফে, যেখানে মঞ্চস্থ হয় আবাহনী মোহামেডানের চিরবৈরিতার আরেকটি চিত্রনাট্য। লিগের শেষ ম্যাচ অঘোষিত ফাইনালে রূপ নেয় মাঠ ও মাঠের বাইরের নানা বিষয় নিয়ে আগেই গরম ছিল হকি পাড়া। তবে সব ভুলে খেলার শুরুটা হয়েছিল আশাপ্রদ। তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে আফফান ইউসুফের গোলে এগিয়ে যায় আবাহনী। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন পুষ্কর খিসামিমো। ম্যাচটি যখন একপেশে আবাহনীর পক্ষে হবে মনে হচ্ছিল, তখনই দারুণভাবে ঘুরে দাঁড়ায় মোহামেডান। তৃতীয় কোয়ার্টারের শুরুতে ব্যবধান কমান ফয়সাল বিন সারি। 4 মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে সাদা কালোদের সমতায় ফেরান মালয়েশিয়ার এ খেলোয়াড়। 1 মিনিটের মধ্যে ফয়সাল বিন সারির হ্যাটট্রিকে এগিয়ে যায় মোহামেডান। তৃতীয় কোয়ার্টারের শেষ মুহূর্তে হঠাৎই ছড়িয়ে পড়ে উত্তেজনা। ঝামেলা শুরু করার আবাহনীর আফফান ও মোহামেডানের জুলকে হলুদ কার্ড দেন রেফারি। এখানেই না থেমে মোহামেডানের ইমন ও সিয়াম এবং আবাহনীর নাইমকে লাল কার্ড দেখান রেফারি। এতেই প্রতিবাদে না খেলার সিদ্ধান্ত নেয় সাদা কালো শিবির। শাস্তি হিসেবে জেতা ম্যাচ হারিয়ে দেয়া হয়।
আসলে ব্যাপারটা আমাদের সাথে ফেয়ার ডিসিশন দেওয়া হয় না। এই জায়গায় যে ডিসিশন দেওয়া হয়েছে প্রত্যেকটাই অফিসিয়ালি ভাবে ডিসিশন দেওয়া হয়েছে, আমরা এই ডিসিশন মানি না। এই ফেডারেশনের যারা কর্মকর্তা আছে তাদের অধীনে কোনো খেলাতে মোহামেডান স্পোর্টিং ক্লাব অন্তত অংশগ্রহণ আর করবেন ইনশাল্লাহ। সেই কথা আমি একজন পরিচালক হিসেবে মোহামেডান আমি সেই কথা বলতে পারি। আবাহনী ও মেরিনারের সমান 37 পয়েন্ট হওয়ায় চ্যাম্পিয়নের সিদ্ধান্ত পরে জানাবে ফেডারেশন। তবে নিজেদের বিজয়ী ঘোষণা দিয়ে মাঠে উদযাপনে মাতে মোহামেডান। অরণ্য গফুর, অটিভি, ঢাকা। ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন লাগার ঘটনায় কোনো হতাহত না হলেও পুড়ে গেছে জরুরি যন্ত্রপাতি। ফায়ার সার্ভিসের ধারণা এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। এদিকে হাসপাতাল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে ইউনিটটি চালু করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা। বিস্তারিত সুমন তানভীরের রিপোর্টে। বেলা 1:45 আগারগাঁও শিশু হাসপাতালের 5 তলায় কার্ডিয়াক আইসিইউতে দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। তবে এর আগেই ওই ইউনিটে থাকা 7 রোগীকে সুস্থভাবেই স্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে বেশিরভাগ সংকটাপন্ন শিশু হয় চাহিদা অনুযায়ী অক্সিজেনের সরবরাহ নিয়ে চিন্তায় পড়ে অভিভাবকরা। অনেকে আবার আতঙ্কে নিচে এসে আশ্রয় নেয়। আমি একটু এই সাইডে ছিলাম, তখন বাইরে বাচ্চা বার করতেছে, কইতেছে বাইরে আগুন লাগছে কই আমি ভিতর ঢুকে দেওয়া হয়েছে ভিতরে আগুন। একজন নার্স আসি বললো যে আমি বাইরে শুয়ে রয়েছি, যে আগুন লাগছে। অ্যাট ফার্স্ট আমি আমার পরিবার নামায় আনছি। আমরা এই যে আমাদের বাচ্চা নিয়ে আইসিইউ থেকে আনাটা, আমাদের বাচ্চাও তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতেছে। আইসিইউ থেকে যেতে বাই করছি, আইসিইউ এর দরকার। ফায়ার সার্ভিসের 5 ইউনিটের প্রায় 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে সব শেষ। ফায়ার সার্ভিসের ধারণা এসি বিস্ফোরণ থেকে হয়েছে আগুনের সূত্রপাত। তবে হাসপাতালটির পরিচালক জানান তদন্ত কমিটির রিপোর্ট পেলেই জানা যাবে প্রকৃত ঘটনা। আমরা 5 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করে ফেলেছি এবং এই কার্ডিয়াক ইউনিটের হেড করে আমরা এই তদন্ত কমিটিটা গঠন করেছি এবং ওরা 3 দিনের ভিতরে আমাদেরকে একটা রিপোর্ট দেবে। এই ঘটনার পর স্বাস্থ্য প্রতিমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সবকটা পেশেন্ট যেহেতু কার্ডিয়াক আইসিইউ সবগুলি কার্ডিয়াক হাসপাতালে পাঠানো হয়েছে। ওখানে আমি খবর নিয়েছি, পেশেন্ট সবাই ভালো আছে। আমি আপনাদের এখানে ব্রিফ করার জন্য বসেছি, নইলে আপনারা না থাকলে আমি সরাসরি ওখানেই চলে যাই। দ্রুত সময়ের মধ্যে ইউনিটটি সচল করার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। সুমন তানভীর, RTV, ঢাকা। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালে নিরাপত্তা প্রাচীর ভেঙে ঢুকে পড়া বাসের চাপায় সিভিল এভিয়েশনের এক প্রকৌশলী নিহত হয়েছে। সকাল 10টার দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত মায়দুল ইসলাম সিদ্দিকী সিভিল এভিয়েশনের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী ছিলেন। পুলিশ জানায় রায়দা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে 3য় টার্মিনালের নিরাপত্তা প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই প্রকৌশলী। বাস চাপা দিলে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পর বাস চালক ও সহকারী পালিয়ে গেছেন, তবে বাসটি জব্দ করা হয়েছে। রাজশাহীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী সহ 3 জন নিহত হয়েছে। বিকেলে নগরীর দামকুড়া মুরারিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় 4টার দিকে 2 মোটরসাইকেল আরোহী পবার দামকুড়া মুরারিপুর থেকে রাজশাহী যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকের সঙ্গে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের 2 আরোহী নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এদিকে বাগেরহাটের কচুয়ায় যাত্রীবাহী বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নেত্রকোনার মদন এলাকায় অটোরিকশার ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি 2024-26 মেয়াদের নির্বাচন। চলছে ভোট গণনা। সকাল 9:30টায় সমিতির কার্যালয়ে শুরু হওয়া এ ভোট গ্রহণ মধ্যাহ্ন বিরতি দিয়ে চলে বিকেল 5:30টা পর্যন্ত। নিয়ম অনুযায়ী আজই ফলাফল ঘোষণার কথা রয়েছে। কেমন ছিল এবছরের নির্বাচন সে কথাই জানাচ্ছেন মেহেরা রহমান সিমরান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন চলছে বিএফডিসি প্রাঙ্গণে। নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে পুরো এফডিসি জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। তারকাদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে এফডিসি প্রাঙ্গণ। তবে কড়া নিরাপত্তার কারণে হেনস্থার শিকার হয়েছেন অনেক তারকা। এফডিসিতে যে আজকে আমাদের নির্বাচন হচ্ছে,
এত আইন শৃঙ্খলা বাহিনী আমাদের দরকার ছিল না। ভাই কোথাও যাচ্ছেন, ভাই হাজার সুযোগ দেন। আরে ভাই আমার এফডিসি আমার চিনাবেন আপনি? শৃঙ্খলা বাহিনী এতটা মানে না থাকাই শ্রেয় ছিল, কিন্তু এখন কিছুই করার নেই। এবার নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 571 জন। এর মধ্যে নতুন ভোটার হয়েছেন 50 জন। গত নির্বাচনে ইলিয়াস কাঞ্চুর নিপুণ প্যানেল বিজয়ী হয়ে শিল্পী সমিতি থেকে বাদ পড়া 103 জন শিল্পীকে ভোটাধিকার ফিরিয়ে দিয়েছেন। এছাড়া কিছু কিছু শিল্পীর মাঝে দেখা গেছে আনন্দের ছাপ। কেউ কেউ আবার নিজেদের দলের জয় নিয়েও অনেক বেশি আশাবাদী। এবার আমার একটা কনফিডেন্স যে আমার ভাই বোনরা এবার আমাকে বিপুল ভোটে পাশ করবে। আলহামদুলিল্লাহ 100% আশাবাদী। আমি 100% আশাবাদী মাহমুদ কুলি নিপুণ আক্তার প্যানেলকে জয়যুক্ত করবেন। এবারে শিল্পী সমিতির নির্বাচনে 21টি পদে 6 জন স্বতন্ত্র সহ 2টি প্যানেল থেকে 48 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটি প্যানেল হলো মিশা দীপজল ও মাহমুদ কলি নিপুণ। শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু। তার সঙ্গে সদস্য হিসেবে আছেন এজে রানা ও BH নিশান। বর্তমানে এফডিসিতে চলছে ভোটের গণনা। রাতের মধ্যেই জানা যাবে বিজয়ী দলের নাম। মেহেরা রহমান, সিমরান, RTV। ইরানের ইস্পাহান শহরে বিস্ফোরণের ঘটনাকে ইসরায়েলি হামলা বলে বিভিন্ন সূত্র উল্লেখ করলেও ইরান বিষয়টি নাকচ করে দিয়েছে। এটি বাইরের কোনো দেশের হামলা নয় বলে দাবি করেছে দেশটি। এদিকে ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। ইরানের ইস্পাহান শহরের হামলাকে ছোট আকারের বিস্ফোরণ হিসেবে বলে দাবি করেছে তেহরান। দেশটির দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের পর ইস্পাহান নগরে 3টি ড্রোন আঘাত হানে। এ ঘটনা ইসরায়েলকে দোষারোপ না করে বরং অনুপ্রবেশকারীদের হামলা বলে উল্লেখ করেছে ইরান। তেহরানের এমন অবস্থানের পর আঞ্চলিক যুদ্ধের সংখ্যা অনেকটা কেটে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গেল 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। বদলা হিসেবে ইরান গেল শনিবার ইসরায়েলের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য মিত্ররা ইসরায়েলকে পাল্টা হামলা না চালানোর অনুরোধ জানায়। যুদ্ধ থামাতে শুরু হয় কূটনৈতিক তৎপরতা। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, চীন ও মিশর সহ বিশ্বের বিভিন্ন দেশ বিবদমান পক্ষগুলোকে শান্ত থাকার তাগিদ দিয়েছে। একইভাবে বেইজিং ও আরব দেশগুলো উভয় পক্ষকে সংযত থাকারও আহ্বান জানায়। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পেতে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে করে আবারও জাতিসংঘে পূর্ণ সদস্যপদ থেকে বঞ্চিত হলো দেশটি। বৃহস্পতিবার নিউ ইয়র্কে ঘণ্টাব্যাপী নিরাপত্তা পরিষদের অধিবেশনে ফিলিস্তিনিদের পূর্ণ সদস্যপদ পাওয়ার বিষয়ে ভোটাভুটি হয়। এতে 15 সদস্যের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পক্ষে 12টি দেশ ভোট দেয়। ভোটদান থেকে বিরত ছিল ব্রিটেন ও সুইজারল্যান্ড। ইমতিয়াজ আহমেদ, RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।